সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। তোমরা যদি রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে সাবজেক্টটি নির্ণয় করতে না পারো, তাহলে কিন্তু ভার্ব বসানোর ক্ষেত্রে ভুল হয়ে যাবে, নাম্বারটা তাহলে আর পাওয়া যাবে না। লক্ষ্য করে এখানে একটি সেন্টেন্স দিয়েছি, দ্য লিডার অফ দ্য স্টুডেন্টস বি ভেরি স্ট্রেট। এখানে আমরা কোনটাকে সাবজেক্ট হিসেবে ধরবো? দ্য স্টুডেন্টস, অনেকেই দ্য স্টুডেন্টসকে সাবজেক্ট হিসেবে গণ্য করবে, কিন্তু এটা কিন্তু ভুল হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লিডার। নিয়মটা তাহলে কি? যদি ভার্বের পূর্বে কোথাও এরকম লম্বা কোনো কিছু থাকে, এক্ষেত্রে আমাদের সাবজেক্ট নির্ণয় করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা খুঁজে বের করব সর্বপ্রথম প্রিপোজিশন কোথায় আছে। যেখানে প্রিপোজিশনটা থাকবে তার পূর্বে যে নাউন বা প্রনাউনটা থাকবে সে অনুসারে কী হবে? ভার্ব হবে। তাহলে যদি আমরা এখানে দ্য লিডার অফ দ্য স্টুডেন্টস ইজ দেই, তাহলে সঠিক হবে। আর ফার্স্ট ইনভিটেন্স দিলে ওয়াজ হলে সঠিক হবে। আর আমরা যে ভুলবশত আর দেওয়া দিই, আর ফার্স্ট ইনভিটেন্সের ক্ষেত্রে যদি আর দেওয়া ওয়ার দেওয়া দিই, তাহলে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট ঠিক থাকবে না, সুতরাং এটা ভুল হয়ে যাবে। এটার নামে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ভার্ব বসানো। এখানে দ্বিতীয় সেন্টেন্স লক্ষ্য করো, হি অ্যাজ ওয়েল অ্যাজ আই বি স্টুডেন্ট অফ দ্য কলেজ। তাহলে এখানে বি মানে হচ্ছে আমি যার ওয়াজ ওয়ার, সাবজেক্ট কোনটা, হি নাকি আই? অনেকেই ভাবতে পারে মনে হয় আই সাবজেক্ট, কিন্তু না। নিয়মটা হচ্ছে অ্যাজ ওয়েল এর ক্ষেত্রে অ্যাজ ওয়েল এর পূর্বে যে নাউন বা প্রনাউন থাকবে সেটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তাই এখানে এম দিলে ভুল হয়ে যাবে, এখানে ইজ দিতে হবে। হি অনুসারে কী হবে? ইজ হবে। অথবা তুমি ফার্স্ট ইনভিটেন্স যদি করতে চাও তাহলে ওয়াজ দিতে হবে। তাহলে নিয়মটা কি? প্রিপোজিশনের পূর্বে নাউন, প্রনাউন, ওয়ার্ড বা ফ্রেজটি বাক্যের সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তাহলে প্রিপোজিশনের পূর্বে আমি বললাম, প্রিপোজিশনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটাই সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তাহলে কি সবসময় প্রিপোজিশনের পূর্বে এরকম যদি সাবজেক্টের ভার্বের পূর্বে যদি এরকম ফ্রেজের মতো থাকে, সবসময় কি প্রিপোজিশনের পূর্বে নাউন বা প্রনাউনটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে? এক্ষেত্রে কিন্তু একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে সবসময় না। যদি তোমরা দেখতে পারো যে এই সেন্টেন্সের সাবজেক্ট দ্বারা ভগ্নাংশ বোঝাচ্ছে বা শতকরা বোঝাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব হবে। লক্ষ্য করো, এখানে একটা এক্সাম্পল লক্ষ্য করো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলা হয়েছে, 1/3 অফ ম্যাঙ্গোস বি ইটেন। বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এখানে হচ্ছে ভার্ব, তার পূর্বে তো ফ্রেজের মতো রয়েছে। তাহলে কি প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে কি এখানে ভার্ব দেব? এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা তো ব্যতিক্রম। অবশ্যই এগুলো কম আসে, কিন্তু ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এগুলো আসে। তো আমি এখানে দিয়ে দিলাম জানার সুবিধার্থে, নাহলে কিছুদিন পরে হয়তো আমাকে বকা দিবে, বলবে স্যারে শিখাইছে প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে গণ্য হবে, কিন্তু এখানে তো প্রিপোজিশনের পরের নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব হচ্ছে। তাহলে এতদিন স্যার কী শিখাইলো? এখন আমি ব্যতিক্রমটা দিয়ে দিলাম। তাহলে ভগ্নাংশ যদি বুঝাই, এক্ষেত্রে ভগ্নাংশ যদি বুঝাই, তাহলে ভগ্নাংশের পরে নাউন বা প্রনাউনটা কিন্তু সাবজেক্ট হিসেবে গণ্য হবে। আর ভগ্নাংশ ছাড়া অন্যান্য ক্ষেত্রে এই প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রনাউনটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তাহলে এটা তো ভগ্নাংশ বোঝাচ্ছে, 1/3 মানে 3/1 অফ ম্যাঙ্গোস, মানে আমগুলোর 3/1 খাওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে যদি বি মানে হচ্ছে আমি যার ওয়াজ ওয়ার, যদি প্রেজেন্ট ইনডিফিনিটনেস করতে চাও তাহলে এখানে আর দিবা, আর যদি ফার্স্ট ইনডিফিনিটনেস করতে চাও তাহলে ওয়ার দিবা। কোন টেন্সে হবে এটা আমরা পেসিস পরে বুঝতে পারবো। এখানে তো পেসিস দেওয়া নাই, এখানে যে কোনটা দিতে পারো তুমি, সমস্যা নেই। তারপর দ্বিতীয় 5 নম্বর এক্সাম্পলটা দেখো, 1/3 অফ ম্যাঙ্গো। হ্যাঁ, 1/3 অফ দ্য ম্যাঙ্গো, এখানে দি হবে 1/3 অফ দ্য ম্যাঙ্গো। আচ্ছা, তাহলে এখানেও তো 1/3 মানে 3/1 ভগ্নাংশ বোঝাচ্ছে। তাহলে বি এখানে কি হবে? এখানে ইজ হয়ে যাবে, নাহলে ওয়াজ হবে। কেন? ম্যাঙ্গো তো থার্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল না, আর এখানে তো থার্ড পারসন প্লুরাল ছিল। তাহলে বোঝা যাচ্ছে কি যে সবসময় প্রিপোজিশনের পূর্বে নাউন বা প্রোনাউন অনুসারে সাবজেক্ট হবে না। এই ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন অনুসারে কী হবে? সাবজেক্ট হবে। তবে
এই নিয়মটা যে এটা থেকে পরীক্ষার মাঝে অনেক প্রশ্ন আসে, এখান থেকে কমন পড়বে, বা ওইগুলো আমি জাস্ট দিয়ে দিলাম আর কি। এছাড়াও অন্যান্য কিছু অফ রয়েছে, এই যে অল অফ, হ্যাঁ, যদি দেখো সাবজেক্ট হিসেবে অল অফ থাকে, তাহলে অফের পরে যদি অল অফ দ্য স্টুডেন্টস যদি থাকে, তো দ্য স্টুডেন্টস অনুসারে কিন্তু বার্ব নির্ণীত হবে না, অল অনুসারে কি হবে, বার্ব হবে। সেমভাবে যদি এ লট অফ থাকে, এছাড়াও রয়েছে অল অফ, এ লট অফ, বোথ অফ, হাফ অফ, মেনি অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ। এই যে এগুলো রয়েছে, এগুলা কি প্রিপোজিশন? আমি বলছি প্রিপোজিশনের পূর্বে নাউন বা প্রনাউন সাবজেক্ট হিসেবে গণ্য হবে, কিন্তু এগুলোর ক্ষেত্রে এই যে প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রনাউনটা থাকবে সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তাহলে লক্ষ্য করো, আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানে। মোস্ট অফ দ্য ফার্নিচার, তাহলে মোস্ট অফ, অল অফ, এ লট অফ, বোথ অফ, হাফ অফ যদি থাকে, এই ক্ষেত্রে এই যে অফের পূর্বের নাউন বা প্রনাউন সাবজেক্ট হিসেবে গণ্য হবে না, অফের পরের নাউন বা প্রনাউন সাবজেক্ট হিসেবে গণ্য হবে। মোস্ট অফ দ্য ফার্নিচার, তাহলে অধিকাংশ ফার্নিচার, হ্যাঁ, তো ফার্নিচার কি থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে সেই অনুসারে এখানে বার্বটা হবে। আচ্ছা, এগুলো বার্ব হবে। আর রিসেন্টলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, অর্থাৎ একটা ক্লিয়ার ভার্ব, এটা থাকতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে ফার্নিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর রিসেন্টলি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, তাহলে এখানে বার্বটা কি হবে? আচ্ছা, এখানে দেখতে হবে সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে কিনা, এটা কিন্তু পেসিভ ভয়েস হবে। আমি আগের স্টেপে পড়িয়েছি, সাবজেক্টের কাজ করার ক্ষমতা না থাকলে সেটা পেসিভ হবে। এই কারণে হবে হ্যাজ বিন সোল্ড, হ্যাজ বিন সোল্ড। রিসেন্টলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর পেসিভ হওয়ার কারণে কি হ্যাজ বিন হবে, হয়ে পরে ভার্ব দিতে হবে। আচ্ছা, তাহলে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে যদি সেন্টেন্সে উইথ থাকে, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এগুলো যদি থাকে, তাহলে এগুলো পূর্বের নাউন বা প্রনাউন্সে সাবজেক্ট বার্ব নির্ণীত হবে। তো এগুলোর ক্ষেত্রে একটা আমি টেকনিক ফলো করতে পারি, সেটা কি আমি আগেই বলে দিয়েছি, প্রিপোজিশনের পূর্বে নাউন বা প্রনাউন্সের সাবজেক্ট হয়। তাহলে এগুলো সবগুলোর সাথে কী রয়েছে, প্রিপোজিশন রয়েছে, যে অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, এগুলোর সাথে কী রয়েছে, প্রিপোজিশন রয়েছে। তাহলে ওই টেকনিকটা ফলো করলে হয়, প্রিপোজিশনের পূর্বে নাউন বা প্রনাউন সাবজেক্ট হিসেবে গণ্য হবে, ওইটা ফলো করলেই তাহলে এই রুলসটা কিন্তু হয়ে যাচ্ছে। শুধু মনে রাখতে হইতেছে অ্যাজ ওয়েল এস, যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি আসে। অ্যাজ ওয়েল এস এটার পূর্বে নাউন বা প্রনাউন সাবজেক্ট হিসেবে গণ্য হবে। অ্যান্ড নট, এটার পূর্বে যে নাউন বা প্রনাউনটা থাকবে সেটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে। লক্ষ্য করো, এখানে বোর্ড কোয়েশ্চেন দিয়ে দিয়েছি কয়েকটা এক্সাম্পল। দ্য ever increasing number of vehicles and population be the main reason for traffic jams. যশো বোর্ড 2023 সালে প্রশ্নটা এসেছে। তাহলে এখানে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে এটা কোনটা অনুসারে বার্ব হবে, এই বার্বটা কোনটা অনুসারে হবে, সাবজেক্ট কি এটার? তাহলে দেখো, লক্ষ্য করো, এখানে ফ্রেজের মতো রয়েছে, একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থাকার কারণে দ্য ইভার ইনক্রিজিং নাম্বার, এটা হবে সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তাই এবার ইনক্রিজিং নাম্বার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে এখানে হবে ইজ। দ্য এবার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন ইজ দ্য মেন রিজন ফর ট্রাফিক জ্যামস। অনেকে ভেহিকলস অ্যান্ড পপুলেশন আছে বলে কী দিয়ে দিতে পারে, আর দিয়ে দিতে পারে, কিন্তু এটা ভুল হবে। 2 নম্বর এক্সাম্পল, দ্য রুটস অফ ঢাকা সিটি বি নট, বি মানে নট মানে এখানে বি বার হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে পরে নট দিতে হবে। তাহলে দ্য রুটস অফ ঢাকা সিটি স্পেশিয়াস, যশোরপুর 2023 সালে প্রশ্নটা এসেছে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হচ্ছে এখানে অফ রয়েছে, প্রিপোজিশন রয়েছে, তার পূর্বে কি দ্য রুটস রয়েছে, তার পারসন প্লুরাল নাম্বার, এখানে আর নট স্পেশিয়াস হবে উত্তর। 3 নম্বর এক্সাম্পল, দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস বি স্টাডি, তাহলে এখানে কোনটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট যেহেতু এখানে প্রিপোজিশন অফ রয়েছে, তার পূর্বে দ্য মেইন পারসুইট, তার পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইজ হয়ে যাবে স্টাডি, ইজ স্টাডি উত্তর হবে, আনসার হয়ে যাবে স্টাডি।
তাহলে এটা তো 1/3 এটা পড়াইলাম ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে পরের নাউন অনুসারে কি হবে, ভার্ব হবে। এটাও ভগ্নাংশ, তারপরের নাউন অনুসারে ভার্ব হবে। মোস্ট অফ থাকলে, অল অফ, হাফ অফ এগুলো থাকলে তার পরের নাউন অনুসারে কি হবে, এখানে ভার্ব হবে। দে অ্যাকম্পানিড বাই, আমি বলছি অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো থাকলে এগুলোর পরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে গণ্য হবে না। এগুলোর পূর্বে যে নাউনটা থাকবে বা প্রোনাউনটা থাকবে সেটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে। দ্য হেডমাস্টার অনুসারে যদি এখানে বার বসায় দাও তাহলে এটা ভুল। তাহলে কি হবে এখানে, হ্যাভ কাম, তাহলে হ্যাভই হবে। প্রেজেন্ট টেন্স হ্যাভ হবে। আর ফার্স্ট টেন্স হইলে হয়তো হ্যাড হইতে পারে, আমি প্রেজেন্ট টেন্সে ধরে নিলাম। তাহলে প্রেজেন্ট টেন্স হইলে কি হবে, হ্যাভ হবে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে হিজ ফ্রেন্ডস দিয়ে কেউ আর দিয়া দিলে কিন্তু হবে না। অথবা যদি ফার্স্ট ইনভিটেন্স করো তাহলে ওয়ার দিলে হবে না। এ অ্যাজ ওয়েল এর পূর্বে কি রয়েছে, হি রয়েছে, এটা অনুসারে কি হবে, এখানে ভার্ব হবে, এখানে ইজ হবে নাহলে ওয়াজ হবে। আচ্ছা, আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, তোমরা যদি কোথাও দেখো দুটি নাউন একসাথে আছে, এক্ষেত্রে যদি অর নর ভাট যে আছে এগুলো যদি দুইটা নাউনের মাঝে বসে তাহলে অর নর ভাট এর পরে যে নাউনটা থাকবে সেই নাউন অনুসারে ভার্ব হবে বা প্রোনাউন অনুসারে ভার্ব হবে। একটা এক্সাম্পল লক্ষ্য করো তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট, এখানে দেখো এখানে নর আছে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, নেইদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্ট, তাহলে অর এবং নর যে থাকে যদি, হ্যাঁ, তারপরে যে নাউনটা থাকবে সেটা অনুসারে কি হবে, ভার্ব হবে। এটা স্ট্রাকচার হচ্ছে এইদার অর নেইদার নর। এক্ষেত্রে অর এবং নরের পরবর্তীতে যে নাউন বা প্রনাউনটা থাকবে সেটা অনুসারে ভার্ব হবে। এখানে দ্য টিচার্স অনুসারে কি দিয়ে ভার্ব দিলে হবে না, তাহলে কি হবে, নেইদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্ট, তারপর সিঙ্গুলার ভার্ব, এখানে কেয়ার্স হবে। অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স অন দ্য ট্রিপ। যদি কোনো সেন্টেন্সে ইনডিফিনিট প্রনাউন তোমরা চিনো, যেমন সামওয়ান, সামথিং, সামবডি, এগুলো ইনডিফিনিট, এভরিবডি, এভরিওয়ান এগুলো ইনডিফিনিট প্রনাউন। এই ইনডিফিনিট প্রনাউনগুলো যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, আমরা সবাই জানি, এগুলো আমরা ব্যবহার করি। এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে বিষয়টা হচ্ছে ইচ, যদি সেন্টেন্সে ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এভরি অফ, ওয়ান অফ, ইচ, এভরি, সামওয়ান, এই যে এগুলো ইনডিফিনিট প্রনাউন, সামওয়ান, সামথিং, সামবডি, নো ওয়ান, নান, নোবডি, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং এগুলো সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। খেয়াল করো, ইচ স্টুডেন্টস, এখানে ইচ স্টুডেন্টস কিন্তু প্লোরাল, কিন্তু রয়েছে কি, রয়েছে ইচ, হ্যাঁ, তাহলে ইচ থাকার কারণে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার হইলে তাহলে এখানে কি, হিজ হোমওয়ার্ক জাস্ট নাও, হ্যাঁ, জাস্ট নাও থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী দিতে হয়, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ দিয়ে ভার্বিটি দিতে হয়। তাহলে এখানে কী হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, এখানে হ্যাজ হবে, কারণ কি ইজ থাকলে কি সিঙ্গুলার হয়। সিঙ্গুলার সিঙ্গুলার মানে হচ্ছে, সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে তুমি যে ভার্বের সাথে যে মেইন ভার্ব যে আছে, যেমন গো একটা মেইন ভার্ব না, এর সাথে ইএস যোগ করো তাহলে এটা সিঙ্গুলার হয়, ঠিক আছে। না হলে মনে করো ওয়াক, হাঁটা, হ্যাঁ, হাঁটা এর সাথে এস যোগ করলে এটা সিঙ্গুলার ভার্ব বলে। আর হচ্ছে সিঙ্গুলার হচ্ছে এম ইজ, আর থেকে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়াজ ওয়ার থেকে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এগুলা কি বলে, সিঙ্গুলার ভার্ব বলে। তাহলে ভার্ব কি হবে, এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে হচ্ছে তাহলে এখানে হ্যাজ হবে, হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। পরবর্তীতে লক্ষ্য করো, যদি এই সেন্টেন্সে দেখো মেনি থাকে, আমরা জানি মেনি থাকলে পরে কি হয়, নাউনটা প্লুরাল হয়, ভার্বটাও কি প্লুরাল হয়। ভার্ব প্লুরাল মানে তো আমি বললাম, ভার্ব প্লুরাল মানে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে ভার্ব প্লাস এস বা ইএস যোগ করা। আর হচ্ছে এমিজার থেকে ইস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ওপর দিকে প্লুরাল ভার্ব কোনগুলো, যে ভার্বের সাথে এস বা ইএস যোগ হতে পারবে না, ঠিক আছে, এটা যোগ না হয়ে শুধু বি ওয়ান বসতে পারবে, এটা প্লুরাল ভার্ব বলে। আর হচ্ছে প্লুরাল ভার্ব, তারপর হচ্ছে ওয়ার হচ্ছে কি প্লুরাল ভার্ব, আর হ্যাভ হচ্ছে কি প্লুরাল ভার্ব। এগুলোকে বলে প্লুরাল ভার্ব আর এগুলোকে সিঙ্গুলার ভার্ব বলে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছি, মেনির পরে যদি মেনির পরে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব, ঠিক আছে। মেনির পরে যদি মেনি মেনি পার্সনস, তাহলে প্লুরাল না, তাহলে এখানে কি হবে, আর হইতে পারে, অথবা এখানে কি হইতে পারে, হ্যাভ হইতে পারে,
অথবা ফিউচার ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স ওয়ার হইতে পারে, যে কোনো একটা হইতে পারে এগুলোর পরে। হ্যাঁ, এগুলো টেন্স অনুসারে বসাবো। আচ্ছা, যদি কিন্তু মেনি যদি না থাকে, মেনি এ থাকে, মেনি এ পার্সন এরকম যদি থাকে, তাহলে এখানে কি হবে? ইজ হইতে পারে, ওয়াজ হইতে পারে, অথবা হ্যাজ হইতে পারে টেন্স অনুসারে। তাহলে আমরা লক্ষ্য করি যে মেনি এ থাকলে একের পরে সিঙ্গুলার নাউন, ভার্বটা কি সিঙ্গুলার হয়, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব হয়। আর মেনির পরে প্লুরাল নাউন আর প্লুরাল ভার্ব হয়। দেখো লক্ষ্য করো, মেনি এ স্টুডেন্ট, তাহলে মেনি এ স্টুডেন্ট থাকলে তাহলে এখানে মেনির পরে এ আছে, তাই এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট করলে কি ওয়াস্টস, মেনি এ স্টুডেন্ট ওয়াস্ট হিজ টাইম ইন আইডলনেস। আচ্ছা, পরবর্তীতে লক্ষ্য করো মেনি ম্যান, তাহলে মেনি ম্যান দেওয়া আছে, তাহলে প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল। নট নো দিলাম, নট নো মানে হচ্ছে তোমার নেগেটিভ ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব দিয়ে এম নট, ইজ নট, আর নট এইগুলা বা হ্যাভ নট এগুলা দিয়ে পরে কি করতে হবে? নো দিতে হবে। নট নো মানে হচ্ছে কেন নেগেটিভ আকারে নো দিতে হবে। তাহলে আমরা দেখি টেন্স অনুসারে কি হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলে কি? ডোন্ট নো, মেনি ম্যান ডোন্ট নো হাউ টু সুইম। আর যদি এখানে মিনি এ ম্যান থাকতো ডাজন্ট নো হাউ টু সুইম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তীতে লক্ষ্য করো, সাবজেক্ট হিসেবে অনেক সময় আনকাউন্টেবল নাম থাকে বা ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে থাকে। হ্যাঁ, ইনফিনিটিভ মানে টু প্লাস ওয়ার বেস ফর্ম। তাহলে এই জিরান্ট মানে বার প্লাস আইএনজি, এটা যদি এর বার প্লাস বার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে থাকে, তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। অথবা ক্লজ মানে হচ্ছে কি জানো? সাবজেক্ট প্লাস ভার্ব, এরকম যদি এটা পুরো সাবজেক্ট হিসেবে বসে একটা ভার্বের, তখন কিন্তু ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। লক্ষ্য করে যে এখানে একটা দেওয়া আছে, আমি একটা এক্সাম্পল দিয়েছি, হোয়াট ইউ সেড, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, এটা ক্লজ। এই পুরো ক্লজটা এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে গণ্য হচ্ছে, তাহলে এখানে কি হবে? ইজ হবে। অথবা ফার্স্ট টেন্সে ব্যবহার করলে ওয়াজ হবে। ঠিক আছে, দেখো এখানে যে রিডিং নভেল, রিডিং আর রিড হচ্ছে পড়া, তার সাথে আইনজি যোগ করলাম, তাহলে এটা কি হয়ে গেল? জিরান্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এখানে এখানে যদি রিডিং নভেল, তাহলে এখানে কেউ ইজ হয়ে যাবে। বি মানে কি? এম ইজ আর ওয়াজ হয়ে থেকে ইজ হয়ে যাবে। টু টেল এ লাই, এটা কি ইনফিনিটিভ, টু প্লাস ওয়ারের বেস ফর্ম, সেটাও কি ইনফিনিটিভ থাকলে কি ভার্ব কি সিঙ্গুলার হবে। অর্থাৎ এম ইজ আর থেকে ইজ হবে, ওয়াজ ওয়ার থেকে ওয়াজ হবে, হ্যাভ এস থেকে হ্যাজ হবে, আর ভার্বের সাথে এস বা ইয়েস হবে। ঠিক আছে, তাহলে এখানে কি সেই হিসেবে? ইজ এ গ্রেট সিন। আর একটা বিষয় অনেক সময় পরীক্ষায় আসে যে দেয়ারের পরে ভার্বটা কি অনুসারে হবে জানো? দেয়ারের পরে ভার্বটা হবে এখানে যে নাউনটা আছে সে অনুসারে। এখানে নাউনটা যদি সিঙ্গুলার থাকে, তাহলে ভার্বটা কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে। আর এখানে নাউনটা যদি প্লুরাল থাকে, ভার্বও কি হবে? প্লুরাল। দেখো একটা এক্সাম্পল দিলে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেয়ার বি টু পেন্স অন দ্য টেবিল, তাহলে এখানে কি বসাবো সেটা ডিপেন্ড করবে এরপরে কি নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যেহেতু টু পেন্স প্লুরাল, তাহলে এখানে এম ইজার থেকে আর হবে, ওয়াজ ওয়ার থেকে ওয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি বসাই, তাহলে কি হবে? এখানে আর হবে। আর সেম পরে দেখো এক্সাম্পলটা, দেয়ার বি বি, তাহলে এখানে কি রয়েছে? এ পেন, এ পেন, তাহলে এ পেন অন দ্য টেবিল, তাহলে এ পেন কি? আর সিঙ্গুলার, তাহলে এখানে কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়, এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে। আর একটা ভেরি মাস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে, সেটা হচ্ছে এন্ড দ্বারা যদি নাউন, দুটি নাউন যদি যুক্ত হয়, যদি নাউন বা প্রনাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্ব প্লুরাল হবে। কিন্তু আচ্ছা, আগে আমরা কিন্তু রাগ পর্যন্ত পড়ি। এন্ড দ্বারা যদি নাউন বা প্রনাউন যুক্ত হয়, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। দেখো প্লুরাল মানে হচ্ছে রহিম অ্যান্ড করিম, তাহলে রহিম অ্যান্ড করিম দুজন ব্যক্তি হয়ে গেল, তাহলে সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার রইল না প্লুরাল? থার্ড পারসন প্লুরাল হয়ে গেল। এই কারণে এখানে কি হবে? আর হবে, আর গুড ফ্রেন্ডস, এখানে ইজ হবে না। ঠিক আছে, যেহেতু দুটি নাউন এন দ্বারা যুক্ত হয়ে গেছে। তাহলে এখন কত হচ্ছে, সবসময় কি দুটি নাউন এন দ্বারা যুক্ত হইলে কি ভার্ব প্লুরাল হয়ে যাবে? না, সেগুলো ব্যতিক্রম আছে, যেগুলো পরীক্ষায় বেশি একটা আসে না, কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। সেটা হচ্ছে যে এরকম যে দুটা নাউন বা প্রনাউন এন দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও তাদের প্রতি ইজ বা এভরি এরকম জাতীয় বিষয় থাকে, ইচ এভরি নো, এই যে তিনটা যে থাকে, তিনটার যে কোনো একটা যদি থাকে, দুটি নাউনে দেখো বয় আর গার্ল দুটি নাউন, কিন্তু এগুলোর পূর্বে কী রয়েছে? ইচ রয়েছে, ইস রয়েছে, এই কারণে ভার্বটা কী হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কোন কি টেন্স হবে? এটা জাস্ট নাও দেওয়া দিছি সেন্টেন্সের সাথে, তাহলে জাস্ট নাও থাকার কারণে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ হয়, কি হয়, হ্যাভ হ্যাজ হয়। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে, আর সিঙ্গুলার হলে কি হ্যাজ হবে। তাহলে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা তো সিঙ্গুলার। আমি বলে দিচ্ছি যদি নাউন যদি এন দ্বারা যুক্ত হয় হওয়া সত্ত্বেও তাহলে পূর্বে ইচ এভরি থাকে, তাহলে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এর জন্য কি হবে, হ্যাজ কমপ্লিটেড হবে। দ্বিতীয়টা লক্ষ্য করো, এন দ্বারা যুক্ত, দেখো আমি এখানে কিন্তু দিয়ে দুইটা দিয়েছি, যে এন দ্বারা যুক্ত হইলে কিন্তু ভার্ব সবসময় কি হবে না, প্লুরাল হবে না। সিঙ্গুলার হইতে পারে কি এই শর্তে, সিঙ্গুলার হইতে পারে কি আরেক এই শর্তে। এই শর্তটা কি, এন দ্বারা যুক্ত দুটি নাউন দ্বারা একই বিষয় বা বস্তুকে বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে। এটার মানে হচ্ছে, ধরো এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছি, এক্সাম্পলের মধ্যে ক্লিয়ার হবে বিষয়টা। ব্রেড অ্যান্ড বার্টার, হ্যাঁ ব্রেড অ্যান্ড বার্টার, এটা এটা হচ্ছে এই ব্রেকফাস্টকে মিন করতেছে, হ্যাঁ ব্রেকফাস্টকে মিন করতেছে। ব্রেড অ্যান্ড বার্টার মাই ফেভারিট ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেড অ্যান্ড বার্টার মিলে কি হয়, ব্রেকফাস্ট হয়। দুইটা বিষয়বস্তু যদি একই, দুইটা নাউন যদি একই বিষয়বস্তুকে বোঝায় তাহলে এক্ষেত্রে ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। এগুলো কিন্তু ব্যতিক্রম, এগুলো পরীক্ষা বেশি একটা আসবে না। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, দুইটা নাউন এন দ্বারা যুক্ত হলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। এটাই পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। আর তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হবে কি ইজ। দেখো অ্যাডজেক্টিভ যে আছে, অ্যাডজেক্টিভের সাথে পূর্বে যদি তুমি দি বসায় দাও তাহলে ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। যেমন রিচ, দ্য রিচ, আর নট অলওয়েজ, এখানে আর হবে। দ্য পুর, এখানে স্টার্ভস হবে না, স্টার্ভই হবে। তাহলে এভাবে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো পড়তে পারি, এবং এভাবে পড়লে পরীক্ষায় কমন পড়বে। এখানে অনেক বেশি পড়িয়ে ফেলছি, হয়তো বা সব কিছু আসবে না, দু একটা আসবে। যেমন যে এন দা দুটি নাউন বা প্রনাউন যুক্ত হলে ভার্ব কি হয়, প্লুরাল হয়, এই নিয়মটা। আর হচ্ছে প্রিপোজিশন পূর্বের নাউন বা প্রনাউন সাবজেক্ট হিসেবে গণ্য হয়। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আসে, বাকিগুলো পড়ে রাখতে হবে, মাঝে মাঝে আসলে আসতে পারে। তা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। নেক্সট ভিডিও দেখার জন্য সবারকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।